গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আহ, আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। তো তোমরা তো জানোই যে আমরা প্রথম কয়েকটা ক্লাস আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে জেনেছি এবং ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা জেনেছি এর আগের ক্লাসে। তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবে, তা নাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে না। ওকে, তো মাঝখানে তোমাদের ছুটি ছিল, তো ছুটির পরে আবার আমরা ক্লাসে ফিরলাম। তো আজ আমরা নতুন কিছু ম্যাট্রিক্সের প্রকার সম্পর্কে জানব। তো প্রথমে আমি তোমাদের সাবম্যাট্রিক্স কি এটা আমরা একটু দেখব প্রথমে। হ্যাঁ, উপম্যাট্রিক্স যেটাকে বাংলায় বলে উপম্যাট্রিক্স, আর ইংরেজিতে বলে কি সাবম্যাট্রিক্স। দেখো, এটা হচ্ছে সাবম্যাট্রিক্স বা বাংলায় হচ্ছে উপম্যাট্রিক্স। হ্যাঁ, তো ধরো এখানে এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। ম্যাট্রিক্সের ভুক্তিগুলা কি কি? 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে 7 3 1। তো আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আর একটা রো, আর এটা হচ্ছে আর একটা রো, তাই না? তো দেখো প্রথম রোতে যে ভুক্তিগুলো আছে এটা হচ্ছে 1 2 3, দ্বিতীয় রোতে যে ভুক্তিগুলো আছে এটা হচ্ছে 4 5 6, আর 3 নাম্বার রোতে যে ভুক্তি আছে 7 3 1। আর এই ম্যাট্রিক্সের কলাম দেখো, একটা কলাম 1 4 7 2 5 3 আর একটা কলাম, আর 3 6 1 আর একটা কলাম, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের দেখো রো তিনটা কলাম তিনটা, তাহলে আমরা কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটা 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। হ্যাঁ, অর্ডার মানে হচ্ছে ম্যাট্রিক্সের আকার, বাংলায় বলে আকার। এটা হচ্ছে 3 বাই 3 আকারের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। তো সাবম্যাট্রিক্স, তো সাবম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামের ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স বলা হয়। আবার বলি, একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলামের ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স বলা হয়। তার মানে এখানে একটা ম্যাট্রিক্স আমি ধরেছি, এটা যদি আমি এই রোটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি যে দুইটা রো থাকবে, দেখো এখানে হচ্ছে আমরা 4 5 6 7 3 1 এই একটা ম্যাট্রিক্স আমরা পেয়েছি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। হ্যাঁ, আবার যদি আমরা এই প্রথম রো আর তৃতীয় কলাম বাদ দিয়ে দিই, দেখো তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো। এই প্রথম রো আর এই তৃতীয় কলামটা যদি বাদ দিই তাহলে আরেকটা ম্যাট্রিক্স পাবো, এটা হচ্ছে কি 4 5 7 3। হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। ওকে, বা উপম্যাট্রিক্স। আবার দেখো যদি আমরা এখানে যদি এই রো আর এই কলামটা বাদ দিই, তার মানে সরি এই কলাম আর যদি এই রোটা বাদ দিই, তার মানে 1 নাম্বার কলাম আর 3 নাম্বার রো, এটা যদি বাদ দিই তাহলে আমরা পাবো কি 2 3 5 6। হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি দেখলাম যে সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স কি? একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিয়ে গঠিত অন্য একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স বলা হয়। ওকে, আচ্ছা। তো আমরা এখন দেখব হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। হ্যাঁ, অনুবন্ধী ম্যাট্রিক্সের ইংরেজি কি? কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স, দেখো কনজুগেট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। কনজুগেট ম্যাট্রিক্সটা হচ্ছে কি? যদি কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হয়, ওকে, তার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা নিই, যে ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হতে হবে। দেখো
এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো জটিল সংখ্যা, দেখো এর হচ্ছে 2 প্লাস আই একটা ভুক্তি জটিল সংখ্যা। ওকে, আবার এটা কিন্তু 3 হচ্ছে বাস্তব সংখ্যা। আবার দেখো 4 মাইনাস আই এটা হচ্ছে জটিল সংখ্যা, আবার আই মাইনাস 5 এটা হচ্ছে জটিল সংখ্যা। ওকে, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কি, কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। আবার বলি, কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ যদি জটিল সংখ্যা হয় তাহলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা এই এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এ বার হিসেবে লিখতে পারি। ওকে, এটাকে এ বার দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে দেখো এর প্রথম যে ভুক্তিটা 2 প্লাস আই, এটা এর অনুবন্ধী কি হবে? এই যে জটিল সংখ্যা 2 প্লাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হবে তোমরা অবশ্যই জানো, 9 10 শিখে এসেছো। এটা হচ্ছে 2 মাইনাস আই। এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 মাইনাস আই। হ্যাঁ, এখানে দেখো বাস্তব সংখ্যা আছে 3, 3 থেকে যাবে। এখানে হচ্ছে 4 মাইনাস আই, এটা এর জটিল সংখ্যা, জটিল অনুবন্ধীটা কি হবে? এটা হচ্ছে হবে 4 প্লাস আই। ওকে, আর এখানে আছে আই মাইনাস 5, তাহলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী কি হবে? আই প্লাস 5। ওকে, আচ্ছা তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে এ বার ইকুয়াল টু 2 মাইনাস আই 3, আর 4 প্লাস আই, আর আই প্লাস 5। এই 2 মাইনাস আইটা হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী, আর 4 মাইনাস আইটা হচ্ছে 4 প্লাস আইটা হচ্ছে এই 4 মাইনাস আইয়ের অনুবন্ধী, আবার আই প্লাস 5 হচ্ছে আই মাইনাস 5 এর অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। ওকে, বা অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলছি, কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। ওকে, তাহলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে আমরা কিন্তু তার অনুবন্ধী জটিল সংখ্যাগুলো বসিয়েছি এবং বসানোর পরে আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি। তাহলে এই ম্যাট্রিক্সকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সকে বলা হবে অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এরপরে এখন আমরা দেখব, দেখো হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা কি। হ্যাঁ, হার্মেশিয়ান ম্যাট্রিক্স, হার্মেশিয়ান ম্যাট্রিক্স দেখো হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে কি, আমি একটু লিখি, সংজ্ঞাটা একটু লিখে এখানে। দেখো হার্মেশিয়ান ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ হার্মেশিয়ান হবে যদি এ এর বারের ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। তাহলে এ এর বারটা কি? এ বার সমান কি? এ বার সমান হচ্ছে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স এ নিব, ওইটাকে প্রথমে অনুবন্ধী করব, করার পরে অনুবন্ধী করার পরে ওইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, করার পরে যদি আমরা ওই এটাকে পাই, ওই ম্যাট্রিক্সটাকে পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটা হবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? একটি ম্যাট্রিক্স এ হার্মেশিয়ান হবে যদি এবার ট্রান্সপোজ এবার টু দি পাওয়ার ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। তার মানে এই ম্যাট্রিক্সটার প্রথমে আমি অনুবন্ধী ম্যাট্রিক্স নেব, কনজুগেট ম্যাট্রিক্স, নেওয়ার পরে ওইটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে যদি আমরা ওই ম্যাট্রিক্সটাকেই পাই, তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা হবে কি? হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে দেখো একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, এ ইকুয়াল টু 7, আর তারপর হচ্ছে 5 প্লাস 2i নিলাম, তারপরে হচ্ছে 5 মাইনাস 2i, আর হচ্ছে 5, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি এ ইকুয়াল টু 7 আর হচ্ছে 5 প্লাস 2i, আর এখানে আছে 5 মাইনাস 2i, আর এখানে আছে 5।
তো দেখো এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা কি বের করব, এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করব। ওকে, তাহলে এখানে আমরা যদি প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করি, তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী হচ্ছে এ বার দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এ বার ইকুয়াল টু অনুবন্ধী, দেখো এখানে 7 7 থাকবে, এটা একটা জটিল সংখ্যা, এটা যদি আমরা অনুবন্ধী করি তাহলে কি আসবে 5 মাইনাস টয়েস আই, যেহেতু এখানে ছিল 5 প্লাস টয়েস আই। ওকে, আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা অনুবন্ধী বের করি তাহলে কি আসবে 5 প্লাস টয়েস আই, হ্যাঁ, আর এখানে 5। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটার কি করছি, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছি, তাই না? এখন এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা কি করব, ট্রান্সপোজ করব। ওকে, তাহলে এখন দেখো এ বার টু দি পাওয়ার ট্রান্সপোজ, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি পাবো, আমি এর আগের ক্লাসে অবশ্যই ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের বলেছি। একটা ম্যাট্রিক্সের রোগুলাকে যদি কলাম আকারে বসানো হয় অথবা কলামগুলাকে যদি রো আকারে বসানো হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাই ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এই রোগুলাকে কলাম আকারে বসাবো, তাহলে ফার্স্ট রোকে আমরা ফার্স্ট কলামে বসাবো। হ্যাঁ, তাহলে দেখো 7 আর হচ্ছে 5 মাইনাস টয়েস আই, ফার্স্ট রোটাকে ফার্স্ট কলামে বসিয়েছি। তারপরে দেখো আমরা সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে বসাবো, তাহলে 5 প্লাস টয়েস আই আর নিচে হচ্ছে 5। ওকে, সেকেন্ড রোকে আমরা সেকেন্ড কলামে বসিয়েছি। তাহলে আমরা কি পেলাম, দেখো আমরা এখানে পেলাম হচ্ছে 7 5 প্লাস টয়েস আই আর হচ্ছে 5 মাইনাস টয়েস আই আর 5। দেখো তো এটার সাথে মিলে যায় কিনা, দেখো, তাহলে ঠিক এটা কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাই পেয়েছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা দেখো এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স করলাম, করে ওইটাকে ট্রান্সপোজ করলাম, করার পরে আমরা ওই এ ম্যাট্রিক্সটাকেই পেয়েছি। তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে একটি ম্যাট্রিক্স এ হার্মিশিয়ান হবে যদি এ বার টু দি পাওয়ার ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। হ্যাঁ, যদি এ বার ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, তাহলে আমরা দেখলাম এ একটা ম্যাট্রিক্স নিয়ে ওইটাকে আমরা কনজুগেট বের করলাম, করার পরে সেটা ট্রান্সপোজ করলাম, করে দেখলাম আমরা ওই ম্যাট্রিক্সটা পেয়েছি। তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে বাংলায় বলে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হ্যাঁ, দেখো আমরা দেখব কি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা এখন দেখব স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো আমরা এই সংজ্ঞাটা আমি একটু লিখে ফেলি, দেখো কোনো কোনো বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স এ বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি, যদি কি হবে, এ এর বার এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। দেখো এ এর বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়, তার মানে কি কোনো বর্গ ম্যাট্রিক্স এ বি হার্মিশিয়ান হবে, বি হার্মিশিয়ান হবে যদি এ এর বার এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। আমরা হার্মিশিয়ানের ক্ষেত্রে কি দেখেছি, হার্মিশিয়ানের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে যে এ এর বারের ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, আর যদি এ এর বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয় তাহলে সেটা কি হবে, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, কোনো বর্গ ম্যাট্রিক্স এ বি হার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ এর বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিই এ ইকুয়াল টু, দেখো এ ইকুয়াল টু 0, আর একটা আছে নিলাম 2i, আর এখানেও আমরা নিলাম 2i, আর এখানে নিলাম হচ্ছে 0। ওকে, আচ্ছা, তো এখন দেখো একটা ম্যাট্রিক্স আমরা নিলাম,
ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সটার কি করব? এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। তার মানে হচ্ছে এ বারটা আমরা বের করব। ওকে, তাহলে এ বারটা হচ্ছে কি? এ বারটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের যে জটিল সংখ্যাগুলো আছে ভুক্তি হিসেবে, ওই জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী জটিল সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে এখানে জিরো, এইটা এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? মাইনাস টয়েস আই। ওকে, আর এইটা এর অনুবন্ধী জটিল সংখ্যাও কি হবে? মাইনাস টয়েস আই। যেহেতু এখানে প্লাস টয়েস আই আছে, হ্যাঁ, এখানেও প্লাস টয়েস আই আছে, এই জন্য মাইনাস টয়েস আই, আর এখানে জিরো। তাহলে আমরা কি পেলাম? আমরা হচ্ছে দেখো এ থেকে আমরা এ বার বের করলাম। এখন আমরা এই এ বারের ট্রান্সপোজ করব। তাহলে যদি আমরা এই এ বার এর ট্রান্সপোজ করি তাহলে কি হবে? তাহলে আমরা কি করব দেখো, এখানে রোগুলাকে কলাম আকারে বসাবো। তাহলে জিরো মাইনাস টয়েস আই, আর এই রোটাকে আমরা সেকেন্ড কলামে বসাবো। তাহলে মাইনাস টয়েস আই আর হচ্ছে জিরো। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা এখান থেকে আমরা এই মাইনাসটাকে কমন নিতে পারি। তাহলে যে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে কি আসবে? জিরো টয়েস আই, আর এখানে হচ্ছে টয়েস আই আর হচ্ছে জিরো। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তুমি কোনো কিছু কমন নাও তাহলে সেক্ষেত্রে এই কমনটা প্রত্যেকটা ভুক্তি থেকেই কমন নিতে হবে। ওকে, আবার যদি তুমি কোনো কিছু গুণ করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করতে হয়। সেটা আমি তোমাদের পরে বলছি, একটু পরে বলবো। তো আমরা এখন আপাতত এটুকু জানবো যে কোনো কিছু যদি কমন নিতে হয় তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা ভুক্তি থেকে, এই ভুক্তি থেকে নিতে হবে, এই ভুক্তি থেকে নিতে হবে, প্রত্যেকটা ভুক্তি থেকেই নিতে হবে। ওকে, তাহলে আমি মাইনাসটা কমন নিলাম। ওকে, তাহলে এখন দেখো মাইনাসটা কমন নেওয়ার পরে আমরা যেটা পেয়েছি এটা দেখো এ যেটা দেয়া ছিল ঠিক সেটাই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস এ। ওকে, তাহলে এখন দেখো আমরা এই যে প্রদত্ত ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, এই ম্যাট্রিক্সটার আমরা প্রথমে এর কনজুগেট ম্যাট্রিক্স বের করেছি, তারপরে ট্রান্সপোজ করলাম, করার পরে আমরা মাইনাস ওই ম্যাট্রিক্সটা পেয়েছি। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স, মনে থাকবে? তার মানে হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্স এ স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স হবে যদি ওই ম্যাট্রিক্সের কনজুগেট করে ট্রান্সপোজ করার পরে যদি আমরা মাইনাস ওই ম্যাট্রিক্সটাকে পাই। ওকে, তার মানে এ বার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা কি হবে? স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয় তোমাদের তোমরা মনে রাখবে, যেহেতু তোমাদের এমসিকিউতে আসতে পারে, যে এই স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স বা বি হারমেশিয়ান ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণের ভুক্তিগুলা সবসময় জিরো হবে। ওকে, অলওয়েজ জিরো। আবারও বলছি যে এই স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রধান কর্ণের ভুক্তিগুলা অলওয়েজ জিরো, সর্বদা জিরো হবে, তা না হলে একটা ম্যাট্রিক্স কখনো স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স হবে না। ওকে, আচ্ছা, ঠিক তেমনি হারমেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই সময় বলা হয়নি। হারমেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলা সবসময় বাস্তব হবে, অলওয়েজ বাস্তব সংখ্যা হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলা অলওয়েজ বাস্তব সংখ্যা হবে। ওকে, হারমেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলা অলওয়েজ বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান কর্ণ, মেইন ডায়াগোনাল, আমি আগের ক্লাসে বলেছি। তাহলে এই হারমেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই প্রধান কর্ণের ভুক্তিগুলা বাস্তব সংখ্যা হবে, তার মানে এটা জটিল সংখ্যা হতে পারবে না, বাস্তব হবে। আর স্কিউ হারমেশিয়ানের ক্ষেত্রে এই প্রধান কর্ণের ভুক্তিগুলা সবগুলা শূন্য হবে, মানে জিরো হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব একটা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের আমরা দেখব কি? সমতা। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের সমতা আমরা দেখব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এ একটা ম্যাট্রিক্স, এখানে হচ্ছে আমরা নিলাম হচ্ছে 1 2 0 3। তাহলে আমরা এই বি একটা ম্যাট্রিক্স আমরা নিলাম 1 2 0 3। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি, দেখো এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 0, এখানে 0, এখানে 3, এখানে 3। তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু বি, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তার মানে দুইটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলা যদি সমান হয় তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। ওকে,
আচ্ছা, তো দেখো তার মানে যদি এখন এর এই ভুক্তি সমান এই ভুক্তি, এই ভুক্তি সমান এই ভুক্তি, আবার এই ভুক্তি আর এই ভুক্তি সমান এই ভুক্তি, এইগুলা যদি সমান না হয় তাহলে অবশ্যই ওই দুইটা ম্যাট্রিক্স সমান নয়। ওকে, তাহলে কি দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলা হুবহু মিলে যায়। আবারও বলছি, দুইটা ম্যাট্রিক্স একই হবে যদি তাদের আকার একই হয়। আরও একটা বিষয় দেখো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে রো দুইটা কলাম দুইটা, তাহলে এটা 2/2 ম্যাট্রিক্স। আবার এটাও দেখো 2/2 ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স একই হবে যদি তাদের আকার সমান হয়। আকার সমান হয় মানে কত অর্ডারের ম্যাট্রিক্স, এর অর্ডারের সাথে এর অর্ডার মিলতে হবে। তাহলে এটা হচ্ছে 2/2 অর্ডার, এটা হচ্ছে 2/2 অর্ডার। তাহলে যদি তাদের আকার সমান হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলি যদি হুবহু মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট ভুক্তিগুলি মানে এই ভুক্তি হুবহু মিলতে হবে, আবার এই ভুক্তি মিলতে হবে, এই ভুক্তি আর এই ভুক্তিও মিলতে হবে, এবং এই ভুক্তি আর এই ভুক্তিও মিলতে হবে। তাহলে কি হলো, সংশ্লিষ্ট ভুক্তিগুলি যদি হুবহু মিলে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে কি, ওই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখো একটা ম্যাথ দেখব। আমরা মাঝখানে এই ম্যাট্রিক্সের সমতা নিয়ে একটা ম্যাথ করে ফেলবো। এখানে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে 2 আর -x আর হচ্ছে y-1 আর হচ্ছে 2, এটা ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 আর হচ্ছে 3 + y আর হচ্ছে 4 আর 2। ওকে, তো দেখো দেওয়া আছে হচ্ছে এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। তাহলে বলা আছে যে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তো এটা যদি হয় তাহলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান বলা আছে। এখন আমাদের এক্স এবং ওয়াই নির্ণয় করতে হবে। তার মানে প্রথমে এক্স বের করতে হবে, তাহলে এবং ওয়াই বের করতে হবে। তো যেহেতু এখানে মাঝখানে ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে বলাই আছে এই দুইটা ম্যাট্রিক্স সমান। তাহলে এখন আমার দেখো, এই দুইটা ম্যাট্রিক্স সমান হতে গেলে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আলাদাভাবে সমান হওয়া লাগবে। তো এখানে দেখো 2, এখানে 2, এটা সমান আছে। এখানে দেখো -x আছে আর এখানে আছে 3 + y। তো এই দুটো তো সমান নয়, তাহলে এই দুটো এখন আমার সমান হতে হবে, তাই না? দেখো, আমি এখান থেকে আবারও বলছি, দেখো যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, তাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এইটা আর এইটা সমান। আবার দেখো এই ম্যাট্রিক্স এইটা আর এইটা সমান নয়, কিন্তু বলা আছে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ভুক্তি ইকুয়াল টু এই ভুক্তি হতে হবে। ওকে, আবার দেখো এখানে এই যে ভুক্তি আছে, এই ভুক্তি আর এই ভুক্তি পরস্পর সমান হতে হবে এবং দুই দুই সমান আছে, এটা সমান আছে। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে কি পেলাম, -x = 3 + y আর y-1 = 4। এখান থেকে আমরা y এর মানটা পেয়েছি 5, আর এখানে y এর মান যদি আমি 5 বসাই তাহলে কি আসে, -x = আসে 8। তাহলে অতএব x = আমরা কি লিখতে পারি, -8। ওকে, তাহলে এখানে আসে কি, -x = 8, অতএব x = -8। তার মানে আমরা এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান দেওয়া আছে, আমরা এখান থেকে x, y কি পেলাম, অতএব x, y = -8, 5। ওকে, আমরা এটা পেলাম। আচ্ছা, তার মানে আমরা ম্যাট্রিক্সের সমতা এবং সেখান থেকে আমরা একটা ম্যাথও করে ফেললাম। ওকে, তো এখন আমরা দেখো, এখন আমরা দেখব হচ্ছে স্কেলার গুণন। দেখো স্কেলার গুণন, দেখো স্কেলার গুণন। তো এখন এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ধরলাম 1 3 7 আর 3 4 5 2 3 1, একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। এখন স্কেলার গুণন হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি কোনো একটা ধ্রুব সংখ্যা গুণ করি, ধরলাম আমি কে এ ইকুয়াল টু, মানে এই ম্যাট্রিক্সের সাথে আমি কেটাকে গুণ করব, তাহলে কে ইন্টু 1 3 7 3 4 5 2 3 1,
তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি কে একটা কনস্ট্যান্ট আমি নিয়েছি, যদি এই কেটাকে আমি গুণ করি তাহলে এই কেটা অবশ্যই প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হবে। আমি একটু আগেও বলেছি। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো কনস্ট্যান্ট গুণ হয় তাহলে সেটা অবশ্যই প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে 3k 7k 3k 4k 5k 2 ইন্টু কে, তারপর হচ্ছে 3 ইন্টু কে, তারপর হচ্ছে কে 1 ইন্টু কে। তার মানে এই কেটাকে আমার প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হচ্ছে। ওকে, তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো স্কেলার যদি গুণ হয় তাহলে সেটা অবশ্যই ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা এর আগের ক্লাসে প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। তোমরা এর আগের ক্লাসটা একটু দেখে নিবে। প্রতিসম ম্যাট্রিক্স যাদের মনে নাই তারা একটু দেখে নিবে, তাহলে অবশ্যই তোমাদের মনে পড়বে। দেখো প্রতিসম ম্যাট্রিক্সটা কি ছিল? প্রতিসম ম্যাট্রিক্সের ইংরেজি কি? সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? এখানে আমি প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে আবারও একটু বলি। এর আগের ক্লাসে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমাদের প্রতিসম ম্যাট্রিক্স। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স প্রতিসম হবে যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু যদি ওই ম্যাট্রিক্সটা হয়। ওকে, মানে এ ম্যাট্রিক্সটি প্রতিসম হবে যদি ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পরে যদি আমি ওই ম্যাট্রিক্সটাকেই পাই। তার মানে এ এর ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্স আমরা এ নিব, ওইটা ট্রান্সপোজ করার পরে যদি আমরা ওই ম্যাট্রিক্সটাকে পাই তাহলে ওইটা অবশ্যই হবে প্রতিসম ম্যাট্রিক্স। তো আমি সংজ্ঞা তোমাদের এখন বুঝাবো না, সংজ্ঞা এর আগের ক্লাসে বুঝিয়েছি, তোমরা ওটা দেখে নিবে। আমরা একটা ম্যাথ করব এখন। দেখো প্রতিসম ম্যাট্রিক্স থেকে, দেখো এখানে প্রতিসম ম্যাট্রিক্স দেওয়া আছে 1 7 p আর 4। তো বলা আছে যে যদি এই ম্যাট্রিক্সটা প্রতিসম হয় তাহলে p এর মানটা বের করো। এটা প্রতিসম হলে, এই ম্যাট্রিক্সটা প্রতিসম হলে p ইকুয়াল টু কত এটা বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু বলা আছে এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স বলা আছে, তাহলে আমরা p এর মানটা বের করব। তাহলে যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, এইটা ইকুয়াল টু যদি আমি a ধরে নিই যে a ইকুয়াল টু এটা প্রতিসম হলে, তার মানে প্রতিসম যদি হয় তাহলে আমরা কি জানি, a এর ট্রান্সপোজ ইকুয়াল টু a। আমরা জানি প্রতিসমর ক্ষেত্রে কি, a এর ট্রান্সপোজ ইকুয়াল টু a, তাই না? তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু a ধরেছি, তাহলে এই ম্যাট্রিক্সটার দেখো এই ম্যাট্রিক্সটা এখন তুমি a এর মানটা বসাও। a এর মানটা হচ্ছে 1 7 p4, এটা বসালাম, এটার আমরা ট্রান্সপোজ ইকুয়াল টু আবার এখানে এর মান 1 7 p4। দেখো একটা ম্যাট্রিক্স প্রতিসম যেহেতু বলছে তাহলে এ এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ হবে। এখন আমরা এ এর মানটা এখানে বসালাম, বসানোর পরে আমরা এখানে কি করলাম, দেখো এখন এই ম্যাট্রিক্সটার আমরা কি করব, ট্রান্সপোজ করব। যেহেতু এটার উপরে এই ম্যাট্রিক্সটার উপরে ট্রান্সপোজ আছে, তাই না, এই যে ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ করব। তার মানে কি, এর রোগুলাকে কলাম আকারে বসাবো। তাহলে এখন এই যে রোগুলাকে যদি আমি এই প্রথম রোকে যদি ফার্স্ট কলামে বসাই তাহলে 1 7, আর দ্বিতীয় রোটাকে যদি দ্বিতীয় কলামে বসাই তাহলে p4। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এখানে লিখলাম 1 7 p4। এটা ইকুয়াল টু কি 1 7 p4। ওকে, 1 7 p4। তাহলে এখন দেখো এখান থেকে, দেখো এখান থেকে আমরা এই p, যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, তাই না, তাহলে এখান থেকে 1, এখানে 1 আছে, এখানে দেখো এই ভুক্তি 7, দেখো এই ভুক্তি হচ্ছে p। ওকে, আবার দেখো এই ভুক্তি 4, এই ভুক্তি হচ্ছে 4। তাহলে দেখো এখানে এই ভুক্তি আর এই ভুক্তি, আবার দেখো এই ভুক্তি আর এই ভুক্তি, তাই না, এই দুইটা বাদে বাকি দুইটা ভুক্তি ঠিক আছে। তাহলে আমরা এতে কি লিখতে পারি, অতএব p ইকুয়াল টু 7, যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান তাহলে এই ভুক্তি সমান এই ভুক্তি, তার মানে p ইকুয়াল টু 7। এখান থেকেও যদি নাও তাহলে 7 ইকুয়াল টু p, মানে p ইকুয়াল টু 7। তাহলে আমরা p ইকুয়াল টু কত সেটা বের করে ফেললাম। ওকে, p ইকুয়াল টু 7।
ওকে, তো তাহলে দেখো আজকে আমরা কি কি জানলাম। সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স, তারপরে হচ্ছে আমরা কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। তারপরে হচ্ছে আমরা হার্মেশিয়ান ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। বিহার্মেশিয়ান মানে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স সম্পর্কেও আমরা জেনেছি। আমরা ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে দেখলাম এবং সেখান থেকে আমরা একটা ম্যাথ করেছি। ওকে, এবং এর আগে তোমাদেরকে আমি যে প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে বলেছি সেটা থেকে আমরা একটা ম্যাথ করেছি। ওকে, তাহলে এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে দেখো আমরা এই যে দুইটা ম্যাট্রিক্সের সমতা, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলে এক্স এর মান কত, এটা তোমরা নিজেরাই বের করে ফেলবে। আর এখানে হচ্ছে প্রতিসম বলা আছে যে এই ম্যাট্রিক্সটি যদি প্রতিসম হয় মানে প্রতিসম হলে আলফা এর মান কত, এটা আমি একটা বের করে তোমাদের দেখিয়েছি, তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবে এবং বের করে ফেলবে। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন, সাবট্রাকশন, ওকে, অ্যান্ড স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স সম্পর্কে দেখব। তার মানে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং স্কেলার গুণন সম্পর্কে আমি তোমাদের যেহেতু দেখিয়েছি ওইটা আর দেখাবো না, আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা নেক্সট ক্লাসে দেখব, অ্যান্ড দেন তারপরের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে নিয়মিত এবং ভালো থাকবে সবাই।